আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। দেশের ক্ষুদ্র জাতি গোষ্ঠীগুলোর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় পৃথক অধিদপ্তর করার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের ঘোষিত ভিশন 2030-তে পৃথক অধিদপ্তরের ঘোষণা রয়েছে বলে জানান মির্জা ফখরুল। তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে সব ধর্ম, বর্ণ, ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে নিয়ে রেইনবো নেশন গড়ে তোলা হবে। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় আয়োজন ওয়ান গালা উৎসবে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সব সমস্যার সমাধান করা হবে। ভিশন 2030-তে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংস্কৃতি ঐতিহ্য রক্ষা করতে এবং সমস্যা সমাধানের পৃথক অধিকার গঠনের ঘোষণা দিয়েছে, ওই দপ্তর ঘোষণা দিয়েছে। বিএনপি সরকারে আসলে ঢাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে পতাকা পালনের উচ্চ পালন বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা। এ মাসেই 200 আসনে বিএনপির একক প্রার্থী চূড়ান্ত হচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। সালাউদ্দিন জানান, আগামী নভেম্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। বৃহত্তর জোটে থাকতে পারে এনসিপি সহ অনেকগুলো রাজনৈতিক দল। প্রত্যেক নির্বাচনে বিএনপির মতো বৃহৎ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলে প্রত্যেক আসনে একাধিক প্রার্থীর সাক্ষাৎকার নিতে হয় এবং থাকে আমাদের অনেক একাধিক যোগ্য প্রার্থী। তার উপরে জোটভুক্ত ইলেকশন করতে গেলে জোটের প্রার্থীদেরও ডিমান্ড থাকে বিভিন্ন সিটে। সেখানে আমাদের একটা নেগোসিয়েশন করতে হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে। তো যারা এমপি ইলেকশনে নমিনেশন পাবে না তাদেরকে জাতীয়ভাবে বিভিন্নভাবে মূল্যায়ন করার সুযোগ থাকে। তো আল্লাহর রহমতে যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয়, সরকার গঠন করতে পারি, তাহলে পরে তাদেরকে মূল্যায়নের আরও একাধিক ব্যবস্থা থাকবে বিভিন্ন জায়গায়, দলে, সরকারে বা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে। সেটা আমরা ওইভাবেই সমাধান করার চেষ্টা করি। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো সচিবালয়ে ডিসি-এসপি ভাগাভাগি করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচনের আগেই কমিশনকে জামায়াত, বিএনপি এবং ডিজিএফআই মুক্ত করার আহ্বান জানায় দলের নেতারা। বিকেলে রাজধানীর একটি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরীর সমন্বয় সভায় এসব কথা বলেন তারা। দলটির মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি বলেন, গুম খুনের সাথে জড়িত সেনা সদস্যদের বিচারের মাধ্যমে সেনাবাহিনীকে কলঙ্ক মুক্তের একটি সুযোগ এসেছে। হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল কেন্দ্র দখলের জন্য সশস্ত্র কায়দায় প্রস্তুতি নিচ্ছে। সার্জিস আলম বলেন, অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ, ছাত্রলীগের সাথে সম্পৃক্ত কাউকে এনসিপিতে জায়গা দেয়া হবে না। তো এই জিনিসগুলো একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলোকে দখল করেছে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার প্রায় তারা চালাচ্ছে। আগামী নির্বাচনে কেন্দ্রগুলোকে দখল করার জন্য তাদেরকে এখনই সশস্ত্র কায়দায় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আগামীর বাংলাদেশে এনসিপি যদি এনসিপির পথে থাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সামনে ধারণ করে এগিয়ে চলে, তাহলে আজকে থেকে 2 বছর পরে বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত, গ্রহণযোগ্য এবং প্রত্যাশিত রাজনৈতিক দল হবে এনসিপি। লিবিয়া থেকে দেশে ফিরেছেন দালালে প্রতারণার শিকার হয়ে 309 জন বাংলাদেশি। বাংলাদেশি নাগরিকদের বহনকারী বিশেষ একটি ফ্লাইট সকাল 10:30টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লিবিয়ার রাজধানী ত্রিপোলি এবং আশপাশের এলাকা থেকে অবৈধভাবে অবস্থানরত এই ব্যক্তিদের বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার যৌথ প্রচেষ্টায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়। ফিরে আসা নাগরিকদের অধিকাংশই মানব পাচারকারীদের প্রতারণার শিকার হয়েছেন। তাদেরকে সমুদ্রপথে ইউরোপে পৌঁছে দেওয়ার মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি, বিশেষ নিয়োগের ব্যবস্থা এবং স্বতন্ত্র কোটা পুনর্বহাল সহ 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেছে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে পৌঁছলে শিক্ষার্থীদের বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায় চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী শিক্ষার্থীরা। পরে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেয় তারা। সরকারের দেয়া সুবর্ণ নাগরিক কার্ড পুড়িয়ে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা। কর্মসূচি থেকে দেশের 64 জেলায় দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমে শূন্য শিক্ষক পদে প্রতিবন্ধীদের দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। প্রতিবন্ধী অধিকার আইন 2013 থাকার পরেও আজকে আমরা যে রাজপথে অনাহারে অর্ধাহারে খেয়ে না খেয়ে এই যে পুলিশের লাঠি পিটা ধুলাবালির মধ্যে জীবনযাপন করছি, আর এই জন্য রাষ্ট্র আমাদের যে কোনো খবর নিচ্ছে না, তার প্রতিবাদ স্বরূপ আগামীকালকে এই শাহবাগেই আমাদের প্রতিবন্ধী অধিকার আইন 2013 এটিকে আমরা প্রত্যাখ্যান করব এবং এটিকে আমরা কালকে পুড়িয়ে দিব। আমরা চাই না ঢাকা চাঁদপুর বরিশাল রুটে চালু হতে যাচ্ছে শতবর্ষী প্যাডেল স্টিমার জাহাজ। আজ পরীক্ষামূলক ঢাকা মুন্সিগঞ্জ যাত্রায় অংশ নিয়ে নৌ উপদেষ্টা বলেন, বাণিজ্যিকভাবে নয়, দেশের ইতিহাস ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতেই পুনরায় চালু করা হয়েছে প্যাডেল স্টিমার পিএস মাসুদ। বিআইডব্লিউটিসির চেয়ারম্যান জানান, ট্রায়াল শেষে দ্রুতই জানানো হবে ভাড়া, বুকিং এবং টিকেটের নিয়মকানুন। পর্যটনে প্যাডেল স্টিমারের এই সংযোজনে উৎসাহ দেখা দিয়েছে পর্যটকদের মাঝেও। জুবায়ের প্রধানের রিপোর্ট। দেশের পর্যটনে অনন্য সংযোজন বিআইডব্লিউটিসির এই প্যাডেল স্টিমার জাহাজ। বাংলাদেশের একক মালিকানায় থাকা 4টি শতবর্ষী প্যাডেল স্টিমারের সবগুলোই এতদিন ছিল অকেজো। 2022 সালে যাত্রী সংকট ও আর্থিক লোকসানের মুখে বন্ধ হয়ে যাওয়া পিএস মাসুদকে আনুমানিক 2.5 কোটি টাকা ব্যয়ে পুনর্গঠন করে ফের পানিতে নামানো হয়েছে। এবার পর্যটন ভিত্তিক ক্রুজ সার্ভিস হিসেবে চালু হচ্ছে ঐতিহ্যবাহী এই জাহাজ। উদ্যোগটা যেন অব্যাহত থাকে, এটা যেন থেমে না যায়। 100 বছর ধরে একটা জাহাজ চলছে, এটা কিন্তু মানে একটা বিরাট ব্যাপার। খুবই এক্সাইটেড, কারণ আমাদের ঐতিহ্যবাহী জাহাজটা আবার পুনরুদ্ধার করেছেন, সংস্কার করেছেন এবং আমরা এটা দেখে অত্যন্ত গর্বিত। 15 নভেম্বর থেকে শতবর্ষী প্যাডেল স্টিমার জাহাজ চলবে ঢাকা চাঁদপুর বরিশাল রুটে, যেখানে জাহাজের ভিতরে সাংস্কৃতিক আয়োজনের সাথে থাকবে কুয়াকাটা সহ বেশ কিছু দর্শনীয় স্থানে যাত্রা বিরতি। মাছ দিয়ে তৈরি নানা রকম খাবারের আয়োজনও থাকবে পর্যটকদের জন্য। ট্রায়াল শেষে দ্রুতই প্রকাশ করা হবে প্যাডেল স্টিমারের ভাড়া, বুকিং সহ টিকিটের নিয়মকানুন। এখানে ভাড়াটার জন্য আমরা একটা কমিটি করে দিয়েছি। আমরা চাই ভাড়াটা যেন আমাদের সাধারণ যাত্রীর আওতার মধ্যে থাকে। বিশ্বের কোনো দেশ 4টি প্যাডেল স্টিমার মালিক না, শুধুমাত্র বাংলাদেশ মালিক। বাণিজ্যিকভাবে নয়, দেশের ইতিহাস ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে চালু করা হয়েছে প্যাডেল স্টিমার পিএস মাসুদ। রাষ্ট্রীয় মালিকানাধীন বাকি স্টিমারগুলোও সংস্কার করার কথা জানান নৌ উপদেষ্টা। তো এটাকে একটা হেরিটেজ হিসাবে বা ঐতিহ্য হিসাবে আনা হয়েছে। এটা আপনারা যদি মনে করেন যে কমার্শিয়ালি ভায়াবল কিনা, বোধহয় না। অত্যন্ত অল্প খরচের মধ্যে ইঞ্জিনটাকে ওভারঅল করা হয়েছে। এটা যদি দেখি যে ঠিকঠাক আছে, তাহলে এরপরে আরেকটা আমরা ওভারঅল করব। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। মিরপুরে স্পিন স্বর্গ তৈরি করে সিরিজ জিতলেও এই কৌশলে বিশ্বকাপে ভালো করা সম্ভব নয় বলে মনে করেন ক্যারিবীয় সাবেক স্পিনার স্যামুয়েল বদ্রি। ঘরের মাঠে এই কৌশল অবলম্বন করলে বৈশ্বিক আসরে বাংলাদেশ ভুগবে বলে মনে করেন তিনি। এদিকে 2027 বিশ্বকাপকে মাথায় রেখে স্পোর্টিং উইকেটে সিরিজ খেলার পরামর্শ দিয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। নিলয় মজুমদারের রিপোর্ট। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জিতলেও আলোর নিচে অন্ধকারের নাম শেরে বাংলার উইকেট, যে উইকেটে ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো 50 ওভারই স্পিন করে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ওয়ানডেতে নাসুম রিশাদের স্পিনেই দিশাহারা হয়েছেন সফররতরা। এমন উইকেটে সিরিজ জিতলেও বৈশ্বিক আসরে এই কৌশলের পরিণতি ভালো হবে না বলে মনে করেন ক্যারিবীয় সাবেক স্পিনার স্যামুয়েল বদ্রি। দেখুন, এই উইকেট তৈরি করে হয়তো আপনি সিরিজ জিততে পারবেন, কিন্তু বিশ্বকাপে তা কাজে দিবে না। পরের বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায়, সেখানকার উইকেটে
পেস ও বাউন্স থাকবে, যা মিরপুরের সম্পূর্ণ বিপরীত। এই উইকেটে ওয়েস্ট ইন্ডিজের মতো দল প্রথমবারের মতো 50 ওভার স্পিনের উপর নির্ভর করেছে। এটাই এখানকার বাস্তবতা বলে দিচ্ছে। আগামী বছর ঘরের মাঠে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। মিরাজদের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে এই দলগুলোর বিপক্ষেও চেনা ছকে হারতে পারে টিম ম্যানেজমেন্ট। যদিও বৈশ্বিক আসরকে মাথায় রেখে সাবেক অধিনায়ক হায়ুল বাশার এনটিভিকে জানিয়েছেন, স্পোর্টিং উইকেট তৈরি না করলে আবারও ব্যর্থতা নিয়ে ফিরতে হতে পারে মিরাজদের। 1 বছর আগে থেকে ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা নেওয়া উচিত। ওয়ার্ল্ড কাপে আমরা কেমন কন্ডিশনে খেলবো, কেমন খেলতে পারি। অবশ্যই আমরা এখন তো যেহেতু ঘরের মাঠে আমাদের খেলা আছে, আমরা কন্ডিশন সুবিধা নিতেই পারি, সেটা সব দলই নেয়, কিন্তু সেটা কতখানি ওয়ার্ল্ড কাপে যে হেল্প করবে আমি জানি না। ওয়ার্ল্ড কাপে আমরা ভালো করতে চাই। সো এই বাইরে যে সিরিজগুলি আছে ওয়ার্ল্ড কাপের আগে, আমরা ওয়ার্ল্ড কাপে যেমন ক্রিকেট খেলতে চাই, আমাদের খেলার যেমন হওয়া উচিত সেরকম কন্ডিশন বানিয়ে খেলবো, সেরকম খেলার চেষ্টা করব, সেটা আমাদের অনেক কাজে লাগবে। 4 সিরিজ হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই জয়ে মিরাজরা স্বস্তি পেলেও বৈশ্বিক আসরে আসলে এই কৌশল কতটা কাজে দেবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। শুক্রবার দুপুরে চট্টগ্রামে পা রাখেন ক্যারিবীয়রা। বাংলাদেশ দল পৌঁছায় বিকেলে। এর আগে গতকাল লিটনের নেতৃত্বে একাংশ আগেই অবস্থান করছেন চট্টগ্রামে। আগামী সোমবার 3 ম্যাচের প্রথম টি20 অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 6টায়। এই সিরিজে চোট কাটিয়ে দলে ফিরেছেন লিটন, বাদ পড়েছেন সাইফুদ্দিন। এই মুহূর্তে টি20 ফরম্যাটে দারুণ ফর্মেও আছেন স্বাগতিকরা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।